প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি আমার সেই সব প্রাণপ্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, যারা প্রতিনিয়ত এই করোনাকালীন সময় অধীর আগ্রহে বসে থাকো যে কখন আমাদের অনলাইন ক্লাসটি হবে, সেই ক্লাসটি আমরা করব। আমি তাদের কথাই বলছি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে, নিয়মকানুন মেনে ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেই ক্লাস করার জন্য বসে যাবে, স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের সামনে বসে যাবে এবং ক্লাসগুলি দেখবে। আর যে সমস্ত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমার সালাম রইল। এবং আপনারা আপনাদের সন্তান এবং শিক্ষার্থীকে অনলাইন ক্লাসমুখী করেন এবং সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন, এই প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় প্রদান করছি আমি এখানে। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক, বাংলা, ট্যাংরাবাড়ি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আমার দুটি মোবাইল নাম্বার এবং আমার ইমেল নাম্বার দিয়ে দিয়েছি, যেন ক্লাস চলাকালীন সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারবে। জানার জন্য আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন সমাধান করার জন্য। শুধু আমার ক্লাস না, ইভেন বাংলাদেশের যে প্রান্ত থেকে, যেখান থেকে এই বাংলা ক্লাসগুলি হচ্ছে এবং এখানে যেটা তোমরা বুঝতে না পারো সেটা আমার কাছে তোমরা জিজ্ঞেস করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য যে পাঠটি নিয়ে আসছি, সেই পাঠটি হচ্ছে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য বাংলা প্রথম পত্র গদ্য অংশ থেকে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখানে আমি তোমাদেরকে কিছু ছবি দেখানোর চেষ্টা করব। ছবি দেখবো, তোমরা সেটা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা উত্তর করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি কিছু মানুষের ছবি দিয়েছি। এই মানুষগুলি কি তোমরা চেনো কি না? তোমরা যদি মানুষগুলিকে সরাসরি নাও চিনতে পারো, তাদের কর্ম কী, তারা কারা, তাদের পরিচয় কী, এটা হয়তো তোমরা কিছুটা হলেও বলতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তোমরা দেখছো এখানে কিছু পরিচিত নামি দামি মুখ। হ্যাঁ, আমি এদেরকে কি বলছি? সাহিত্যিক বলছি। এরা হচ্ছে সাহিত্যিক, এরা সাহিত্যের লেখক, এরা সাহিত্যিক। এদেরকে আমরা কি বলি? সাহিত্যিক বলি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আরও কিছু তোমাদের ছবি দেখাতে চাই, সেগুলো মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে কি করছে। আগে ছিল মানুষের ছবি, এখন কিন্তু মানুষের ছবি না। এখানে কি? এখানে দেখো লেখা আছে হেমলেট, গীতাঞ্জলি, মেঘনাদ বধ কাব্য, অগ্নিবীণা, তারপরে দেবদাস, বিষাদ সিন্ধু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কি তোমরা বুঝতে পারতেছ? অবশ্যই বুঝতে পারতেছ নাকি? দেখো, এগুলো হচ্ছে সাহিত্য। এগুলো আগে দেখাচ্ছি সাহিত্য। সাহিত্যিকরা যারা লেখে তারা সাহিত্যিক, আর যেগুলো যা লেখে আছে সাহিত্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা আজকে বুঝতে পারতেছ যে তোমাদের আজকে পাঠের বিষয় কি। আমরা একের একটা দেখি যে সাহিত্যের রূপ,
তাহলে সাহিত্যের রূপটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, সার্কেলে একটার পর একটার সাথে মিল। সাহিত্যের রূপ, রূপ কি আমরা একটু আলোচনা করবো, তোমার আলোচনা করে বোঝানোর চেষ্টা করবো। দেখো, এখানে আছে কি নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণ। তাহলে এটা আছে কি সাহিত্যের রীতি। আগেরটা আছে রূপ, অর্থাৎ সাহিত্যের কয়টা রূপ আছে। চেহারা, রূপ মানে চেহারা, কৃষি আছে, নাটক আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে। দেখো এখানে আমি আবার দেখাচ্ছি কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, এগুলো সাহিত্যের রূপ, অর্থাৎ কয়টা রূপে তাকে চেনা যায়। আর রীতি মানে নিয়ম কানুন, অর্থাৎ নিয়ম কানুন, আলোচনা, পর্যবেক্ষণ, ভিতরগত যত আছে সবগুলো আছে, সেগুলো আছে রীতি। তাহলে তোমাদের আজকের পাঠ আছে। আমি এখানে তোমাদের আরেকটু বোঝানোর জন্য মনোযোগ সহকারে একটা লেখা দিয়েছি, এটা তো আমি পড়ে তোমাদের শোনাবো। তাহলে দেখো কি লিখেছি এখানে। সাহিত্যের জগৎ একটি বিশাল পরিধি। সামগ্রিক বিচারে গদ্য, পদ্য, গল্প, কবিতা, মহাকাব্য, উপন্যাস, ছোট গল্প ইত্যাদি স্বতন্ত্রভাবে হৃদয়ঙ্গম করাকে সাহিত্যের রূপ বলে। কি বলা হয়েছে তাহলে? এই যে আমি আগে দেখাইছি গদ্য, পদ্য, কবিতা, নাটক, উপন্যাস, এগুলো কি স্বতন্ত্রভাবে ইত্যাদি স্বতন্ত্রভাবে হৃদয়ঙ্গম করা, অর্থাৎ হৃদয়ের ভিতরে হৃদয়ঙ্গম মানে অর্থাৎ হৃদয়কে অঙ্গম করতে পারে, হৃদয়কে জয় করতে পারে, সেই জয়টাকে বলা হয়েছে সাহিত্যের রূপ বলে। আর এগুলোর যে নিয়ম শৃঙ্খলা, সুকৌশল, ব্যাখ্যা, বিশ্লেষণ করা হয়, এটা হচ্ছে রীতি। তাই আমি তোমাদের সাহিত্যের রূপ এবং রীতি কি সংক্ষিপ্ত বোঝাই দিলাম। আমরা আরও কিছু ছবি দেখি এখানে। দেখো এখানে কিছু ছবি আছে, কিছু লেখা আছে, এগুলো আমরা যদি একটু দেখি, একটু পড়ি, তাহলে বুঝতে পারবো। দেখো, অভিমান, জানি না কয় দলাই ছিল রেশি আর কার দোষ ছিল বেশি, বেশি যায় আমার করোনা দায়ী। প্রেমে মান অভিমান যখন ভালো তখন খুব সহজেই মেলায় তুমি আমার মালা। এত জ্বালা প্রেমের অত সুন্দর কাহিনী, এর আলো আমি কখনো দেখিনি। আর অভিমান করো না, শুধু বলবো ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো ইত্যাদি। এই একটা অভিমানের একটা চিঠি। আবার দেখো হাসির নাটক আছে। আবার দেখো আবার ছোট গল্পের একটা সংজ্ঞা আছে। রবীন্দ্রনাথ বলেছে, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল বিস্মৃতি, অজস্র বিস্তৃত রাশি, কোথাও যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তির অভাবে সাঙ্গ করে মনে হবে শেষ হলো না শেষ। জগতে শত শত অসমাপ্ত কথা যত, অকালের বিচ্ছিন্ন মুকুল আকারে জীবনগুলো আখ্যান কীর্তির ধুলা, কত ভাব, কত ভয়, ভুল ইত্যাদি, এগুলো সবচেয়ে ছোট গল্পের কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পড়ব কি সাহিত্যের রূপ ও রীতি। আমরা আজকে পড়তে যাচ্ছি সাহিত্যের রূপ ও রীতি। লিখেছে কে? হায়াত মাহমুদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন শিকন ফল দেখব। শিকন ফলটা কি? আমি তোমাদেরকে বারবার বলি যে শিকন ফলটা সেইটা লেখক এই গল্পটি যে উদ্দেশ্যে, যা শেখানোর জন্য, এর মধ্যে কী আছে বোঝার জন্য যা তোমাদের উদ্দেশ্যে লিখে দিয়েছেন, ওইটা আছে শিকন ফল। ওটা যদি তোমরা অর্জন করতে পারো সঠিকভাবে, তাহলে তোমার শিকন ফল অর্জিত হবে। আর যদি অর্জন না করতে পারো, তাহলে শিকন ফল অর্জিত হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের শিকন ফলগুলি আমরা অর্জন করার জন্য। তাহলে আমাদের এখানে শিকন ফলে কী কী আছে দেখো। আমরা এখানে যে কোনো শিকন ফল তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে হায়াত মাহমুদের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, নাটকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, সাহিত্যের রূপ ও রীতির গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে আমাদের যে লেখক তার পরিচয় তুলে ধরব। তোমরা মনোযোগ সহকারে শুনবে
কারণ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন থাকবে, সহ মনোযোগ সহকারে শুনবে। জন্ম তারিখ স্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌলা গ্রামে 2রা জুলাই 1939 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা আছে মোহাম্মদ শমশের আলী, মাতা আমিনা খাতুন। শিক্ষা জীবন প্রবেশিকা অর্থাৎ মাধ্যমিক 1956 সালে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে ঢাকা। উচ্চ মাধ্যমিক 1958 সালে কায়েদে আজম কলেজ, সরারদি কলেজ, ঢাকা বর্তমান। উচ্চতর স্নাতক বাংলা 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর স্নাতকোত্তর 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তিনি পিএইচডি করেন 1984 যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মজীবনে অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রিয় লেখক তার অনেক সাহিত্য রচনা করেছেন। তার সাহিত্যকর্ম আছে কাব্যগ্রন্থ স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, শিশু সাহিত্য রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা শিকার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি তার লেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরস্কার সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য আমাদের এই লেখক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়ার স্থায়ী বাসিন্দা হিসাবে এখনও আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে আদর্শ পাঠ নিয়ে আসছি। আদর্শ পাঠ সেটা আদর্শ পাঠ আছে শিক্ষক যে পাঠটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর করে পাঠ করেন। সুন্দর করে বলতে এখানে সব কিছু ঠিক রেখে দাড়ি, কমা, সেমিকলন, শব্দ চয়ন, বাক্য গঠন, সঠিক শব্দে সঠিক উচ্চারণে যখন সেটা আবৃত্তি করা হয়, পড়া হয়, সেটা হচ্ছে আদর্শ পাঠ। যে পাঠটি দেখে শিক্ষার্থী তার পরবর্তী পাঠটি শিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটু আদর্শ পাঠ দিয়েছি, তোমরা একটু দেখো। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্র ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কীভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ আলোচনা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে পাঠ করবে। তোমরা যেটা পাঠ করবে সেটা হচ্ছে সরব পাঠ। সেই সরব পাঠটা তোমরা পাঠ করবে। শিক্ষক যেভাবে তোমাদেরকে পাঠ করে শুনিয়ে দেবেন, আদর্শ পাঠ যেভাবে করিয়ে দেবেন, তোমরা চেষ্টা করবে ওই রকম সব কিছু ঠিক রেখে, শব্দ, ওঠানামা, ভঙ্গি সব কিছু ঠিক রেখে যে পাঠটি তোমরা করবে সেই পাঠটি আবার শিক্ষক দাঁড়িয়ে শুনবে তোমার সেই পাঠটি সঠিক হচ্ছে কি হচ্ছে না, এইটা শিক্ষার্থী এইভাবে পাঠ করবে। দেখো, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে, তোমাদের এইভাবে শিক্ষার্থী পাঠ করছে, অন্য অন্য শিক্ষকরা শুনছে, আর শিক্ষকও দেখছে যে তার পড়াটা ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের জন্য শব্দ অর্থ নিয়ে আসছি। শব্দ অর্থ আমাদের শিকনফলে ছিল। শব্দ অর্থ তোমরা অবশ্যই তোমাদের শিকনফলের অংশ অর্জন করতে পারবে। শব্দ অর্থ যেগুলো নতুন বা অজানা শব্দগুলো তোমাদের জানতে হবে। আমি এখানে তোমাদের শব্দ অর্থ জানার জন্য দিয়ে দিয়েছি, শব্দ দিয়ে দিছি যে শব্দটা তুমি করবে, এবং তার সাথে ছবি দিয়ে দিছি তোমাদের বোঝার সুবিধার জন্য ছবি দিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম শব্দটা হচ্ছে শ্রব্য বাক্য। দেখো এখানে শুনছে, দেখো কানে হাত দিয়ে কীভাবে শুনছে। শ্রব্য বাক্য অর্থাৎ কি, যে বাক্য পড়া ও শোনার জন্য রচিত তাকে শ্রব্য বাক্য বলা হয়। দৃশ্য কাব্য কি, দেখো যেটা দেখা যাচ্ছে কাছে একই সাথে শোনা যায় এবং সেটা নাটকের দৃশ্য পরে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেক্সপিয়ার কি, শেক্সপিয়ার হচ্ছে একজন
ইংরেজ কবি ও নাট্যকার। তারপর দেখো একাঙ্কিকা, এক অঙ্ক বিশিষ্ট যে নাটক সেটাকে একাঙ্কিকা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে তোমাদের এইবার কিছু ছবি দিয়েছি এবং এই সাহিত্যের রূপরীতি গল্প থেকে কিছু কিছু অংশ উঠিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। কিছু লাইন আমি উঠিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, তারপরে বুঝবে। কি বলতেছি দেখো এখানে, বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটক সেকালে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। এজন্য নাটকে সমাজের দর্পণ হিসাবে চিহ্নিত করা হয়। সংস্কৃত অলঙ্কারীবিদ মনে করতেন নাটক দৃশ্যকাব্য, অর্থাৎ নাটক দৃশ্যকাব্য দেখা যায়। এখন নাটকের সংজ্ঞা আমি এখানে দিয়ে দিয়েছি। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। তারপরে কাছে কি সুখ দুঃখযুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাটকের গাঠনিক দিক সময় আমরা একটু আলোচনা করি। নাটক সাধারণত 5 অঙ্কে হয়ে থাকে। আমরা এখানে দেখি, এখানে সেটা হচ্ছে কি গাঠনিক দিক দিয়ে, গঠনের দিক দিয়ে আর কি। প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন আর উপসংহার, এই 5 ভাগে ভাগ করা হয়েছে গাঠনিক দিক সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাহিনীর বিষয়ে পরিণতির দিক থেকে নাটকের শ্রেণীবিভাগ দেখো আমি এখানে দেখাই দিয়েছি। নাটক একটা ট্র্যাজেডি, কমেডি আর আছে প্রহসন, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। কোনটা? পরিণতির দিক দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি ট্র্যাজেডি নাটকটা কি আমরা একটু দেখি। ট্র্যাজেডি আমরা যে 3 প্রকার আলোচনা করলাম সেটা একটু আলোচনা করছি তোমাদের সামনে। রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরম্পরায় উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শক হৃদয়ে ভয় এবং করুণ পরিণতি রসের আনন্দ সৃষ্টি করে তাহাকে ট্র্যাজেডি বলা হয়, যেমন কৃষ্ণকুমারী নাটক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখানে কমেডি নাটক কি? মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে না, তাকে আমরা কমেডি নাটক বলি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখব প্রহসন কি। দেখো ছবি দেখলে বোঝা আছে, পাত্রে যাই। প্রহসন আছে এক ধরনের সামাজিক নকশা, যেখানে সমাজের সমসাময়িক চিত্র তথা প্রতিবাদ কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হয়ে থাকে, সেগুলোকে প্রহসন নাটক বলে, যেমন বিয়ে পাগলা গুলো ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণী বিভাগে নাটকের বিভক্তিকরণ দেখো এখানে। শ্রেণী বিভাগে নাটককে আমরা যেভাবে বিভক্তি করেছি, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, কাব্যধর্মী নাটক, রোমান্টিক নাটক আর ডিটেকটিভ নাটক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখানে তোমাদের জন্য মূল্যায়নের কিছু প্রশ্ন নিয়ে আসছি, ছোট ছোট প্রশ্ন। অর্থাৎ আমি এতক্ষণ তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে এই মূল্যায়নটা, যে তোমরা যে আমার সাথে ছিলে আসলে তুমি শুনিছো কি না, এখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো করা হবে অবশ্যই তো আমি এতক্ষণ আলোচনা করেছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মূল্যায়নের, হায়াত মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন? অবশ্যই তোমরা কবি পরিচিতিতে দেখেছো। 2 নম্বর আছে সাহিত্যের শাখাগুলো কি কি? যদি তোমরা শুনে থাকো অবশ্যই পারবে। 3 নম্বর আছে নাটক কোন ধরনের শিল্পকর্ম? 4 নম্বর আছে নাটকের প্রধান 3টি ধরন কি কি? তারপর আছে সাধারণত নাটকে কয়টি অঙ্ক থাকে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের মূল্যায়ন। আমি যদি তোমাদের একটু মূল্যায়নের উত্তরগুলো বলে দিতে চাই, তাহলে তোমরা একটু দেখো, খেয়াল করো। এখানে দিয়ে দিয়েছি। 1 নম্বর আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌলা গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের লেখক। 2 নম্বর আছে সাহিত্যের শাখাগুলো আছে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। 3 নম্বর আছে নাটকের সংলাপে প্রধান শিল্পকর্ম। 4 নম্বর প্রশ্ন ছিল ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। তারপরে ছিল নাটক সাধারণত 5টি অঙ্কে বিভক্ত। তারপরে ছিল
এক ধরনের সামাজিক নকশা। নাটক কি? এক ধরনের সামাজিক প্রহসন কি? এক ধরনের সামাজিক নকশা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে বাড়ির কাজ নিয়ে চলে আসছি। বাড়ির কাজটি এই অনলাইন ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করবে, কেননা তোমরা যদি বাড়ির কাজ না করো তাহলে বোঝা যাবে যে তুমি এই বইটি বা এই গল্পটি, এই প্রবন্ধটি তুমি পড়ো নাই। কারণ বাড়ির কাজ প্রত্যেকটা ক্লাস শেষে বাড়ির কাজ দেওয়া হচ্ছে এই অনলাইন ক্লাসে। এই বাড়ির কাজগুলো তোমাদেরকে পরবর্তীতে দেখা হবে, বাড়ির কাজ নিয়ে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। সুতরাং বাড়ির কাজ তোমাদের অবশ্যই করতে হবে। তো দেখো, আমি আজকে তোমাদের বাড়ির জন্য বাড়ির কাজ কী দিয়েছি একটু খেয়াল করো। বাড়ির কাজ হচ্ছে কাহিনীর বিষয় ও পরিণতির দিক থেকে নাটকের শ্রেণীভেদ সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে লিখে আনবে। পরিণতি দিক থেকে নাটকের শ্রেণীভেদ বাড়ি থেকে লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তো ক্লাসের শেষ করার আগে তোমাদের আমি আরেকবার বলতে চাই যে যেভাবে ক্লাসের সঙ্গে ছিলে অনলাইন ক্লাসের সঙ্গে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই মাস্ক পরিধান ছাড়া বাড়ির বাহির হবে না। বাড়ির বাহির হওয়ার সাথে সাথে মাস্ক পরিধান করবে এবং কাজ সেরে দ্রুত ফিরে এসে আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে এবং সুষম খাদ্য গ্রহণ করবে এবং অযথা বাহিরে ঘোরাফেরা করবে না। স্বাস্থ্যবিধি মেনে আবার অনলাইন ক্লাসের সাথে থাকবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ দিচ্ছি।